30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সীমা হয়। কয়েকটা দিন এরকম মনে হয়েছে যে বোধহয় দেশটা অচল হয়ে যাবে যারা আন্দোলন করছে তাদের কারণে, তাদের দাবিতে। কিন্তু আমি এই সরকারকে ধন্যবাদ দেই, অল্প দিনের মধ্যেই যেটা একটা বড় সংকট হতে পারত সেই সংকটকে তারা একভাবে সামাল দিয়েছে। চোখে চোখে তাকিয়ে প্রফুল্ল মুখে কথা বলা যেত না, তার পরিবর্তন হয়েছে। এখন আমরা কথা বলতে পারছি, এখন নিজেদের দাবি দেওয়া অভাব অভিযোগ সম্পর্কে বলতে পারছি। 30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সীমা হয়। আমার যদি যোগ্যতা থাকে, তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না কেন? এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে যাতে আমাদের লেখাপড়ার জন্য, মেধার চর্চার ক্ষেত্রে, তাদের নিয়োগ করবার জন্য, তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয়। ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। উনি বললেন, আপনাদের দাবিগুলোর যৌক্তিকতা আমরা বুঝি, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসিনি, আমাদের বসতে দেন। এখনো যদি ঘেরাও করে রাখেন, কাজ করতে না দেন, তাহলে দাবিগুলো মানবই বা কিভাবে? আনসাররা যখন আন্দোলন করে শেষ পর্যন্ত সচিবালয়ের মধ্যে ঢুকে গেল, তখন উপদেষ্টা যারা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, সবাই বলেছেন আপনাদের দাবিগুলো তো যৌক্তিক। আমি বাংলাদেশের এই রকম কর্মচারীদের কথা জানি যাদের ব্যাপারে সরকার, এর আগের সরকার প্রজ্ঞাপন দিয়েছে 10 বছর তাদের বেতন না দিলেও পারা যাবে, অর্থাৎ বেতন দিতে তারা বাধ্য নয়। আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে, কত ধরনের বৈষম্য আছে, সেই কথা বলতে গেলেও একটা লম্বা ডিকশনারির মতো হয়ে যাবে। এই যে এত বড় লড়াই হলো, এই লড়াইকে যদি আমরা কেবল মনে করি যে এটা সরকার বদলের লড়াই, একটা সরকার যাবে, ভোট হবে, আর একটা সরকার আসবে এবং চলতে থাকবে, না। আমরা যারা রাজনৈতিক দলগুলো এই আন্দোলন শুরু থেকে গড়ে তোলবার চেষ্টা করেছি, মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি, কর্মসূচি পালন করেছি, তারা বলেছি আমরা কেবল সরকার বদলের আন্দোলন করছি না, আমরা দেশ বদলেরও আন্দোলন করছি, আমরা প্রশাসন বদলের আন্দোলন করছি, আমরা রাষ্ট্রটা বদলে দিতে চাই। এবং এই বদল মানুষের জন্ম থেকে, মানে দোলনা থেকে কবর পর্যন্ত একটা সুন্দর জীবন প্রতিটি নাগরিকের জন্য যাতে গড়ে তোলা যায় তার লড়াই করছি। সব শেষে বলছেন 800 জনের কথা জানা গেছে, 20,000-এর মতো আহত। আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া গেছি, 11 জন মানুষ মারা গেছেন সেখানে। তাদের কবরগুলোতে গিয়ে শ্রদ্ধা জানাতে চেষ্টা করেছি, পতাকা টাঙিয়েছি, ফুলের মালা দিয়েছি, ফুলের তোড়া দিয়েছি। একটা কবরে গেলাম, অনেকগুলো বাড়ির পেছনে যতগুলো টয়লেট আছে তার পেছনে সেই কবর। আমি সেই কবরের উপরে পতাকা দিলাম, ফুলের মালা চড়ালাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম, এই রকম জায়গায় কবর কেন? অন্য ভালো কোনো জায়গায় দেওয়া গেল না? তার স্ত্রী দাঁড়িয়েছিলেন, তার সন্তান দাঁড়িয়েছিলেন, অধবদল, আমার দিকে তাকানো নেই। এলাকার লোকজন বলল, লাশটা যখন আসলো তখন ওকে মাটি দেবো কোথায়? ওর তো কোনো মাটি নেই, কোনো জায়গা নেই পৃথিবীতে। ভাবেন কারা লড়াই করেছে, কারা জীবন দিয়েছে। আজ আমাদের দরকার ওদের জন্য কাজ করা। আজ আমাদের দরকার এই যে তারুণ্য সারা পৃথিবীর মধ্যে বলছে, ইংরেজিতে যেটাকে বলে ডেমোক্রেটিক ডিভিডেন্ড, আমাদের তারুণ্য অনেক বেশি, তাই আমরা পরিশ্রম করবার ক্ষমতা বেশি রাখি। পৃথিবীর অনেক দেশ আছে উন্নত, কিন্তু তাদের মধ্যে প্রৌঢ়ের সংখ্যা বেশি, তারা কাজ করবার অত যোগ্যতা রাখে না, গোড়াল তত বেশি মেধার চর্চা করতে পারে না। কিন্তু বাংলাদেশ সব বিবেচনায় একটা অনন্য দেশ, যেই দেশ ঘুরে দাঁড়াতে পারবে। এবং সেই জন্যই আমরা বলি এই পরিবর্তনের লড়াইয়ের মধ্যে আমরা সবাই সামিল থাকি। আমি আবার বলি, একদিন হবে তা মনে করবার দরকার নেই। যারা হঠাৎ করেই মনে করেছেন সরকার বদলেছে, এখনই ভোট দিয়ে দাও, তারপরে নতুন সরকার সে সব করবে, নিশ্চয়ই ভোট দিতে হবে। এই সরকার চিরজীবনের জন্য আসেনি, আর সংস্কার কোথাও থেমে থাকে না।
একটা ঘর যেমন প্রতিনিয়তই আপনি রং করেন, ঝাড় দেন, পরিষ্কার করেন, ঘরটাকে ঝকঝকে তকতকে নতুন রাখবার চেষ্টা করেন, রাষ্ট্রকেও সেরকম প্রতিনিয়ত সংস্কার করতে হয়, প্রতিনিয়ত তার উন্নতি সাধন করতে হয়, প্রতিনিয়ত এই রাষ্ট্র যাতে সামনে এগোতে পারে তার ব্যবস্থা করতে হয়। এই জন্যই চলমান একটা সংস্কার, কোথাও থামিয়ে দেবেন তা তো নয়। অতএব যদি কেউ বলেন সংস্কার শেষ করি তারপরে ভোট, সেই কথা যেমন সত্যি নয়, তেমনি বলি নির্বাচনের পরিবেশই হয়নি তখন ভোট, সেটাও কোনো সত্যি কথা নয়। আজ ভোট করতে পারবেন? থানায় যান, পুলিশ অভিযোগ দেয় না। পুলিশকে বলেন এই ঘটনা ঘটেছে, একবার গিয়ে দেখে আসেন, পুলিশ তদন্ত করতে যেতে সাহস পায় না। এই সরকার, বিগত সরকার এই পুলিশ বাহিনীকে তাদের নিজেদের স্বার্থে এত নৃশংস নিষ্ঠুরভাবে ব্যবহার করেছিল, মানুষ পুলিশের নাম শুনতে পারত না। আন্দোলনের মধ্যে আপনারা সেটা দেখেছেন, কত বড় হিংসাত্মক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি। আমরা জানি পুলিশ এখনো ভয় পায়, তারা মনে করে তদন্ত করতে গেলে এক পক্ষ যদি হামলা করে আর এক পক্ষ হয়তো পক্ষে থাকবে,